আজ থেকে প্রায় 2000 বছর আগের ঘটনা এটি। জাপানের রানী হিমিকোর কাছে ছিল নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা। তার স্পর্শে যে কোনো মানুষ মুহূর্তের মধ্যেই মারা যেত। তবে কোনো এক অজানা কারণে তাকে অচেনা দুর্গম পাহাড়ে বন্দী করে ফেলা হয়েছিল। আর সেই অজানা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এর মধ্যেই অনেক মানুষ চিরতরে হারিয়ে গেছে। কি এমন ঘটেছিল সেই ক্ষমতাধর রানীর সাথে, আর কেনই বা তাকে সমুদ্রের বুকে লুকিয়ে থাকা অজানা দ্বীপে বন্দী করে রাখা হয়েছিল, সেটাই আমরা জানতে চলেছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে শুরু করুন। সিনেমার শুরুতে রিচার্ড ক্রাফট নামের এক ব্যক্তির ভাষা শোনানো হয়। তার কথা থেকে জানা যায় যে আজ থেকে বহু বছর আগে জাপানের এক সাম্রাজ্যের শাসনকর্তা ছিল রানী হিমিকো। সে কালো জাদুবিদ্যায় পারদর্শী ছিল। এই রানী নাকি তার হাতের ছোঁয়াতে মানুষকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারত। তবে কথিত আছে যে তিনি রাজমহলের ভেতরে প্রতি রাত্রে জাদুবিদ্যা সাধনা করলেও স্বেচ্ছায় তিনি কখনো কোনো প্রজার উপরে সেই জাদু প্রয়োগ করেননি। কিন্তু একবার তার এক মন্ত্রী তাকে নিয়ে ভ্রমণে চলে যায় এবং তারা সাগরের গভীরে থাকা একটা অজানা দ্বীপে চলে যায়। আর সেখানেই তাকে বন্দী করে ফেলা হয় জীবনের জন্য। জাপানের পৌরাণিক ইতিহাসে সাক্ষী হয়ে থাকা রানী হিমিকোর অধ্যায় এভাবে সমাপ্তি ঘটলেও আজ এত বছর পরে অনেকে বিশ্বাস করে যে রানী হিমিকোর কাছে যেহেতু স্পিরিচুয়াল একটা পাওয়ার আছে আর কালো জাদুবিদ্যায় যেহেতু ক্ষমতাবান ছিল, তাই সে হয়তো ওই দ্বীপের মধ্যে এখনো বেঁচে আছে। তাকে ঘিরে নানা জল্পনা আর রহস্যের খুঁটিনাটি উদ্ঘাটন করতে গিয়ে অনেকে চিরতরে গায়েব হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা রিচার্ডের কথা বিশ্বাস করে যে একদিন না একদিন এই রহস্যের দুয়ার ঠিকই উন্মোচন হবে। আর রিচার্ড নিজেও সেই অ্যাডভেঞ্চারকারীদের মধ্যে একজন। তার কাছে এমন একটা ম্যাপ রয়েছে যেটার সাহায্যে সে ওই অজানা দ্বীপে পৌঁছাতে পারবে আর রানী বন্দী আছে কিনা সেই রহস্য উদ্ঘাটন করতে পারবে। আর একদিন এই বিশ্বাসকে পুঁজি করে পরিবারকে ছেড়ে রওনা হয় সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে, 1000 বছরের বন্দী রানীর সন্ধানে। তবে অন্য সবার মতো সেও আর ফিরে আসেনি। তার মেয়ে লারার বয়স এখন 21। সে খুব ভালো মাপের একজন বক্সার। বেশ কয়েক মাস ধরে তার ট্রেনারকে সে টাকা দিতে পারছে না। এজন্য তার ট্রেনিং সেশন খুব ভালো চলছিল না। উপায় না দেখে টাকা পরিশোধ করার জন্য লারা সাইকেল চালিয়ে কুরিয়ারের কাজ শুরু করে দেয়। কেননা বক্সিং শেখাটা তার প্যাশন এবং নেশার মতো হয়ে গিয়েছিল, যেটাকে সে কখনোই বাদ দিতে পারবে না। তবে এখানে পর্যাপ্ত টাকা ইনভেস্ট করাটাও তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। এরই মধ্যে তার কাছে টাকা জোগাড় করার আরও একটা সুযোগ আসে, আর সেটা হলো সাইকেল রেসিং। যে জিততে পারবে তাকে পুরস্কার হিসেবে বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা প্রদান করা হবে। সে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না, কারণ এখন তার টাকার খুবই প্রয়োজন। প্রতিযোগিতায় অংশ নিয়ে সে খুবই ভালো মতো পারফর্ম করছিল, কিন্তু হঠাৎই কিছুটা অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে পুলিশের গাড়ির সঙ্গে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যানা মিলার নামের একজন মাঝবয়সী মহিলার আগমন ঘটে, যে প্রকৃতপক্ষে লারার বাবার বিজনেস পার্টনার ছিল। অ্যানা এখানে লারাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা যেহেতু অনেকদিন আগেই নিখোঁজ হয়ে গেছে, তাই তার উচিত তার বাবার যাবতীয় ব্যাংক ব্যালেন্স সহ সকল সম্পত্তির হিসেব নিকেশ ভালো মতো বুঝে নেওয়া। কেননা এটা না করলে তার বাবার এই বিশাল সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে নিলামে উঠে যেতে পারে। অনেক ছোট থাকতেই লারার বাবা তাকে একা ফেলে সেই যে অভিযানে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। এজন্যই লারার বাবার প্রতি তার একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। সে কারণেই তার বাবার এই অর্ডের সম্পত্তি থাকা সত্ত্বেও সে সেগুলো গ্রহণ করেনি। তবে যাই হোক, তার বাবার রেখে যাওয়া সম্পত্তি তো এভাবে নিলামে উঠতে দেওয়া যায় না। সেই কথা ভেবেই লারা তার বাবার অফিসে এসে এনার কথা মতো দলিলে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একটা কাঠের তৈরি পাজল বক্স তার হাতে তুলে দেওয়া হয়, যেটা রিচার্ড তার মেয়ের জন্য রেখে দিয়েছিল। লারা ছিল অত্যন্ত বিচক্ষণ। সে মুহূর্তের মধ্যে ওই পাজল বক্সের ধাঁধা সলভ করে ফেলে এবং তার মধ্য থেকে একটা চিরকুট পায় এবং সেই সঙ্গে একটা চাবির সন্ধান। লারা বুঝে যায় যে তার বাবা নিশ্চয়ই এই চাবি আর চিরকুটের লেখা দিয়ে এমন কিছু মেসেজের ইঙ্গিত দিয়েছে যেটা সে তার মেয়ে ছাড়া আর কাউকে বলতে চায় না। লারা এখন দ্রুত ওখান থেকে তার পৈতৃক নিবাস অর্থাৎ ক্রাফট ম্যানশনে চলে আসে। সেখানে লারার বংশের পূর্বপুরুষদের সমাধিস্থান বানানো ছিল, আর রিচার্ড নিজেও তার জন্য একটা সমাধি বা কফিন বক্স বানিয়ে রেখে গিয়েছিল। লারা তার বাবা সেই কফিনের উপর খোদাই করে লেখা নামের প্রথম অক্ষরে চাপ দেওয়া মাত্রই একটা লক তার সামনে চলে আসে। সে ওখানে তার হাতে থাকা সেই চাবিটা ঢোকানোর সঙ্গে সঙ্গে একটা সিক্রেট দরজা খুলে যায়। লারা তখন ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখতে পায় এটা এমন একটা গোপন চেম্বার যেখানে তার বাবা নানা রকমের গবেষণার জিনিসপত্র রাখা রয়েছে। লারা রুমটা ঘুরে দেখতে থাকে। সে ওখান থেকে পুরনো একটা ক্যামেরা খুঁজে পায়, যেখানে তার বাবা রিচার্ড তার জন্য একটা ভিডিও বার্তা রেখে গিয়েছিল। ভিডিওটিতে বলা হয়েছে, লারা জানি না তুমি এই ভিডিওটা দেখতে পাবে কিনা। যদি কখনো এই ভিডিওটা দেখতে পাও তবে আমি যেই কথাগুলো বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। তোমার মা মারা যাওয়ার পর আমি অনেক একাকী হয়ে পড়েছিলাম। তার এভাবে চলে যাওয়াটা আমি মন থেকে কখনোই মেনে নিতে পারছিলাম না। আমি বারবার চাইছিলাম যে কোনো উপায় তাকে যদি আবারও জীবিত করা যেত তাহলে কতই না ভালো হতো। এটা ভাবতে ভাবতে আমি পৃথিবীতে লুকিয়ে থাকা দৈব শক্তি, অলৌকিক জাদু শক্তি এগুলোর সন্ধান করতে শুরু করে দেই। আর তখনই জাপানের সেই রানী হিমিকোর ঘটনাটা আমি জানতে পারি, যার কাছে জীবন
জীবন মৃত্যুর অলৌকিক ক্ষমতা ছিল। তাই আমি প্ল্যান করি যেভাবেই হোক তাকে আমি ওখান থেকে উদ্ধার করবই। যদি তাকে সেখান থেকে মুক্ত করতে পারি তাহলে হয়তো সে আমাকে পুরস্কার হিসেবে তোমার মাকে আবারও জীবিত করে দিতে পারবে। জানি আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে গালগল্প মনে হতে পারে, তাই আমি তোমাকে রেখে চলে যাচ্ছি সেই রানী হিমিকোর খোঁজে। আর তোমার প্রতি আমার অনুরোধ রইল, এই রুমে থাকা সকল গবেষণার জিনিসগুলো পুড়িয়ে ফেলো, কেননা এগুলো খারাপ লোকদের হাতে পড়লে নানা রকমের বিপদ হতে পারে। ভিডিওটা দেখার পর লারা তার বাবার শেষ রিকোয়েস্ট রাখতে রাজি হয় না, কেননা দুনিয়ার সবার কাছে রিচার্ড মৃত বলে প্রচারিত হলেও লারার কাছে এখনো মনে হয় তার বাবা মরেনি, সে এখনো নিশ্চয়ই বেঁচে আছে। লারা এরপর ওই রুমে থাকা নানা রকমের ম্যাপ, নকশা আর গবেষণা নথিপত্রের সূত্র ধরে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এই রকমের ভ্রমণ করতে হলে টাকার প্রয়োজন, তাই সে তার গলায় থাকা একটা লকেট দোকানে বন্দুক দিয়ে কিছু টাকা ধার নেয়। তার কাছে থাকা নকশা অনুসারে তাকে ইয়ামোতাই নামের এক দ্বীপে যেতে হবে, কেননা ওই দ্বীপের মধ্যেই কোনো একটা অজানা পাহাড়ের ভেতরে বন্দী করে রাখা হয়েছিল সেই রানী হিমিকোকে। সে জাপান থেকে অদূরে হংকংয়ের একটা বন্দরে এসে একটা জাহাজের সন্ধান করতে থাকে, যেটার ছবি সে তার বাবার গবেষণায় পেয়েছিল। সে কিছুক্ষণের মধ্যেই অনেক চড়াই উতরাই পেরিয়ে ওই জাহাজের খোঁজ পেয়ে যায়। মূলত এটি ছিল একমাত্র জাহাজ যেটা ওই দ্বীপে লোক নিয়ে যেত, কিন্তু লারা জানতে পারে যে এই জাহাজের আসল নাবিক অনেক আগেই মারা গিয়েছে, আর বর্তমানে ওই জাহাজটি চালাচ্ছে নাবিকের ছেলে। লারা তাকে ওই দ্বীপে নিয়ে যাওয়ার জন্য বললে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু টাকার লোভ দেখাতেই লুসিয়ান লারার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজন এরপর সেই কাঙ্ক্ষিত গন্তব্য ইয়ামোতাই দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাত্রাপথে লারা তার বাবার গবেষণাপত্র আরো ভালো করে রিসার্চ করে জানতে পারে যে ট্রিনিটি নামের এক অসাধু চক্র বা গ্রুপ রয়েছে, যারা অনেকদিন যাবৎ ওই রানী হিমিকোকে খুঁজে পাওয়ার লক্ষ্যে কাজ করছে। অর্থাৎ ওই দ্বীপে পৌঁছানোর পরই লারার সামনে দিয়ে নানা রকমের কঠিন পরিস্থিতি আসতে পারে, সেটা সে ভালো মতোই বুঝতে পারছিল। রাত্রে তারা অশান্ত সমুদ্রের বুকে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে যায়। ঝড়ের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের জাহাজের অবস্থা বেসামাল হয়ে যায়। উপায় না দেখে তারা প্রাণ বাঁচাতে দুজনেই পানিতে ঝাঁপ দেয়, কেননা এর মধ্যেই জাহাজটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লারা কোনো মতে সাঁতরে একটা দ্বীপের কিনারে এসে পৌঁছায়, তবে কেউ একজন তার পিছন থেকে এসে তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে আসলে লারা তার সামনে ম্যাথিয়াস নামের এক লোককে দেখতে পায়। এই লোকটা সেই ট্রিনিটি গ্রুপের একজন মেম্বার, অর্থাৎ লারা যে ভয়ের আশঙ্কাটা করেছিল সেটাই সঠিক। এরা অনেক আগে থেকেই এই দ্বীপে রানীকে খুঁজে বের করার জন্য অভিযানে এসেছে। ম্যাথিয়াসের ভাষ্য থেকে জানা যায় যে রিচার্ড আজ থেকে প্রায় 15 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য একই, আর সেটা হলো রানী হিমিকোকে খুঁজে বের করা। কিন্তু তোমার বাবা আমাদের এই বিষয়ে কোনো সাহায্য করেনি, তাই আমি বাধ্য হয়ে একটা সময় তাকে মেরে ফেলি। কিন্তু আজ যেহেতু তোমার বাবার গবেষণার ডায়েরিটা আমি পেয়ে গেছি, তাই আশা করি রানী পর্যন্ত পৌঁছাতে আমার খুব বেশি পরিশ্রম করতে হবে না। লারাকে তারা না মেরে অন্য শ্রমিকদের মতো বন্দি বানিয়ে রাখে। লারা লক্ষ্য করে এই গ্রুপটি লুসিয়ানকেও আটকে রেখেছে। লোকটি তখন ওই ডায়েরি ফলো করতে করতে পাহাড়ের কাছে চলে যায়, যেখানে হাজার বছর ধরে বন্দি রানী আছে। কিছুক্ষণ পরে লারা লুসিয়ানের সহায়তায় ওখান থেকে পালিয়ে যায়। মেথিয়াসের লোকেরা তখন তাদেরকে ধাওয়া করে। সে একটা খাদের কিনারে এসে পৌঁছে যায়। এই খাদটা পার হওয়ার সময় দুর্ভাগ্যজনকভাবে সে নিচে পড়ে যায়, তবে ঝর্ণার পানির জন্য সে কোনো মতে বেঁচে যায়। পানির তীব্র স্রোতের কারণে সে বেসামাল হয়ে সামনের দিক যেতে থাকে। একটু দূরে গেলে সে আরও একটা খাদে পড়তেই যাবে, ঠিক তখনই ওখানে একটা ভাঙাচোরা নষ্ট প্লেনের ডানা ধরে কোনো মতে বেঁচে যায়। ওদিকে লুসিয়ান পালানোর চেষ্টা করলেও সে আবারও ধরা পড়ে যায়। লারা সেই প্লেনের ডানায় উঠে পড়লেও সেটা এতটাই নাজুক ছিল যে তার ভার বহন করতে পারছিল না। অনেক কষ্ট করে লারা ওই ধাপটা অতিক্রম করে ফেলে, তবে প্লেনের মধ্যে একটা প্যারাশুট থাকার কারণে মোটামুটি বেঁচে যায়। তবে সে ঠিকঠাকভাবে ল্যান্ডিং করতে না পারায় ভালো মতোই আহত হয়ে যায়। রাত্রে যখন তার ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে। ঠিক তখনই মেথিয়াসের এক সঙ্গী তার উপরে অ্যাটাক করে, কিন্তু লারা যেহেতু একজন বক্সার ছিল তাই সে লারাকে ঘায়েল করতে পারে না, উল্টো লারাই তাকে প্রতিহত করে মেরে ফেলে। এর মধ্যেই অন্য আরেকজন লারার উপরে নজর রাখছিল। লোকটাকে দেখে ফেলায় সে ওখান থেকে পালিয়ে যায়। লারা ওই লোকটার পিছনে পিছনে যায়। এরপর লোকটা দৌড়াতে দৌড়াতে একটা গুহায় আশ্রয় নেয়। লারা তাকে সেখানে দেখে ফেলে। লোকটা আর কেউ নয়, সে হলো রিচার্ড, অর্থাৎ লারার বাবা। এখান থেকে বোঝা যায় সে বেঁচে আছে, মারা যায়নি। তাকে ম্যাথিয়াস মিথ্যা কথা বলেছিল। এত বছর পর বাবা মেয়ের দেখা হয়ে ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে তারা ম্যাথিয়াসের দলবলকে আটকানোর জন্য পুরোদমে কাজ শুরু করে দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই সে ম্যাথিয়াসের আস্তানায় চলে আসে। এই সময় লারাদের সঙ্গে তাদের লড়াই শুরু হয়ে যায়, আর লুসিয়ান সহ বাকি সবাই মুক্ত হয়ে যায়। তারাও এবার লারার সঙ্গে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। ওদিকে লারার বাবা অদ্ভুত একটা দরজার সামনে এসে দাঁড়ায়, যেখান দিয়ে পাহাড়ের ভেতরে যাওয়া যায়। এই দরজা একটা বিশেষ ধাঁধা লুকানো রয়েছে, সেটা সমাধান করতে পারলেই এখান থেকে বের হওয়া যাবে। অন্যদিকে ম্যাথিয়াস পেছন থেকে এসে তাকে ঘায়েল করে আর জিমি করে বলে এই গেট খুলতে যেন তাকে সাহায্য করে। লারা তার বাবাকে এরকমের অবস্থায় দেখে তার কথা মতো ওই পাজল সলভ করতে রাজি হয়ে যায়। লারার বিচক্ষণতার জন্য কিছুক্ষণের মধ্যেই ওই দরজা খুলে যায়। এরপর সবাই ওই পাহাড়ে একে একে প্রবেশ করে। এই গুহার ভেতরে প্রতি পদে পদে ভয়ানক মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে, সেটা তারা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। এরপর তারা এমন একটা জায়গা দেখতে পায় যেখানে অসংখ্য
মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। অর্থাৎ রানীকে খুঁজতে গিয়ে তাদের পূর্বে আরও অনেকেই এখানে এসেছিল। তারা এখান থেকে জীবিত ফিরে যেতে পারেনি। তারা ওখানে থাকা একটা মই বেয়ে খাত পার করে চলে আসে। গুহার দেয়ালে রানী হিমিকো সম্পর্কে নানা ধরনের কথা উল্লেখ করা ছিল। তারা সামনের দিক এগিয়ে যায় আর হঠাৎ করে আরও একটা মরণ ফাঁদের সম্মুখীন হয়। ওখানকার মেঝেটা একটু একটু ভেঙে নিচের দিকে পড়তে শুরু করে। অর্থাৎ তাদের হাতে সময় খুবই কম। তারা যেখানটায় আটকা পড়েছে সেটা সলভ করতে হলে তাদের আরও কিছু ধাঁধা সমাধান করতে হবে। আর লারা বুদ্ধি করে সেটাই করে। এরপর সে সেখানে গিয়ে রঙের সাহায্যে দরজাটা খুলতে সক্ষম হয়। এরপর তারা আরও কিছুটা এগিয়ে যায় এবং পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে রানী হিমিকোর কফিনটা রাখা ছিল। মূলত রানী হিমিকো অনেক আগেই মৃত্যুবরণ করেছিল আর তার লাশটাকে এখানে মমি বানিয়ে সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ এতদিন যে লোকমুখে শোনা যেত রানীকে বন্দী করে রাখা হয়েছে, এটা আসলে ভুয়া ছিল। আসলে রানী হিমিকো অন্য সব মানুষের মতোই স্বাভাবিক মানুষ ছিল। কোনো প্রকার ঐশ্বরিক শক্তি তার মধ্যে ছিল না। এই সময় রানীকে স্পর্শ করলেই ম্যাথিয়াসের এক সহযোগী মুহূর্তের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যায়। এখান থেকে বোঝা যায় রানীর শরীরে এমন কিছু ভাইরাস ছিল যেটা কোনো মানুষের সংস্পর্শে আসলে সে জম্বিতে পরিণত হয়ে যেত। এজন্যই রানী পরিকল্পনা করেছিল যে সে সহ যারা যারা এই ভাইরাসে আক্রান্ত তারা নিজেদের জীবন নিজেরাই বিলিয়ে দেবে, যাতে করে অন্যদের মধ্যে এই ভাইরাস না ছড়িয়ে যায়। আর এরপর তাদের লাশগুলো এই পাহাড়ের মধ্যে সংরক্ষণ করে রাখা হবে, যাতে করে এই রোগটা অন্য কোনো সুস্থ মানুষের ভেতরে ছড়িয়ে পড়তে না পারে। অর্থাৎ রানী স্বেচ্ছায় এই কাজগুলো করছিল তার প্রজাদের মধ্যে, যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। আসলে রানীর উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না। তখন দেখা যায় ম্যাথিয়াস রানীর একটা আঙুল কেটে নিয়ে তার কাছে রেখে দেয়। এই সময় সে বলে রানীর এই কাহিনী সে আগে থেকেই জানতো। এতদিন তারা রানীকে খুঁজছিল কারণ তার দেহ থেকে এই ভাইরাসটা নিয়ে সেটা দিয়ে একটা ভ্যাকসিন তৈরি করতে পারবে। এরপর তারা এই ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে তাদের বানানো ভাইরাস চড়া দামে বিক্রি করতে পারবে। অর্থাৎ এটাই ছিল ট্রিনিটি গ্রুপের আসল উদ্দেশ্য। এটা তো আর হতে দেওয়া যায় না, এতে করে সারা পৃথিবীর মানুষ হুমকির মধ্যে পড়ে যাবে। তাই রিচার্ড ম্যাথিউসকে আটকানোর চেষ্টা করে। এই সময় রিচার্ড নিজেও আক্রান্ত হয়ে যায়, কারণ সে ম্যাথিউসের একজন সঙ্গীকে ধরেছিল। রিচার্ড ভাবে যে এই পুরো পাহাড় এবং রানীর সমাধি ব্লাস্ট করে উড়িয়ে দেবে, যাতে করে আর কেউ কোনোদিন রানীর দেহ খারাপ কাজে ব্যবহার করতে না পারে। লারা ওদিকে ম্যাথিউসকে পরাজিত করে ওই কঙ্কালের মধ্যে ফেলে দেয়। এদিকে সময় মতো বোমাটি বিস্ফোরণ ঘটে যায়। চারদিকে লন্ডভন্ড হতে শুরু করে। বিস্ফোরণের কারণে সমাধি ক্ষেত্রটা ভেঙে চুরমার হয়ে যায়। লারার হাতে সময় খুবই কম, এখান থেকে বের হতে হবে। বাইরে তার সহযোগীরা অপেক্ষা করছিল। অতঃপর অনেক কষ্টে সে সেখান থেকে বের হতে সক্ষম হয়। অন্যদিকে ট্রিনিটি গ্রুপের একটা হেলিকপ্টার ততক্ষণে ঘটনাস্থলে চলে আসে। লারা এবং তার সঙ্গীরা ওই হেলিকপ্টারে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লন্ডনে ফিরে আসার পর লারা তার বাবার সকল সম্পত্তি নিজের নামে করে নেয়। কোম্পানিগুলো শেয়ার লিস্ট দেখার সময় একটা অসঙ্গতি তার চোখে পড়ে যায়। ওখানে এমন একটা কোম্পানির নাম ছিল যেটার কাজ ছিল সুপার ন্যাচারাল পাওয়ার সম্পর্কে খোঁজখবর নেওয়া, মূলত পুরো পৃথিবীকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আর এই কোম্পানির মালিক ছিল অ্যানা মিলার নামে সেই মহিলা, যে তার বাবার বিজনেসের পার্টনার ছিল। অর্থাৎ এই মহিলা প্রথম থেকেই তাকে ব্যস্ত রেখে নিজের স্বার্থ হাসিল করেছে। লারা এরপর প্রতিজ্ঞা করে সে ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ছাড়বে, যাতে তাদের অসৎ উদ্দেশ্য কোনোভাবেই সফল না হয়। এর মধ্য দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে গল্পটা? ভালো বা খারাপ দুটোই বলতে পারেন। আপনাদের কমেন্ট আমার ভালোই লাগে এবং ভিডিও আরও ভালো করতে উৎসাহিত করে। সুতরাং জানিয়ে দিন ভিডিওটা কেমন হলো। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।